What is remarketing and retargeting? Dynamic retargeting, dynamic remarketing কি এগুলো কিভাবে কাজ করে? And গত ক্লাস আলোচনা করছিলাম হচ্ছে আহ, কিভাবে ফেসবুক পিক্সেল কাজ করে, কতগুলো ইভেন্ট কাজ আছে এখানে। দেন হচ্ছে এই ফেসবুক পিক্সেল কিভাবে সেট আপ করতে হয়। দেন হচ্ছে আহ, কয়টা ইভেন্ট সেখানে বলেন তো, ফেসবুকের স্ট্যান্ডার্ড ইভেন্ট কয়টা একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য? 5টা। হ্যাঁ, কি কি বলতে? কি তো ওটা মনে নেই, সিরিয়ালটা মনে নেই। যেভাবে মনে আছে ওইভাবে বলেন। স্ট্যান্ডার্ড ইভেন্ট হচ্ছে 5টা। পেজ ভিউ হচ্ছে ভিউ কন্টেন্ট বা প্রোডাক্ট ভিউ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, দেন দ্য পারচেজ। এই 5টা স্ট্যান্ডার্ড ইভেন্ট হচ্ছে ফেসবুকে। একটা ই কমার্স ওয়েবসাইট আপনি যখন যান তখন এই 5টা স্টেপ ফলো করে আপনাকে কেনাকাটা করতে হবে। ফর এক্সাম্পল আমাদের ওয়েবসাইটটা ছিল হচ্ছে আমি কি জানো আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওয়েবসাইটের এই যে পেজটা, এটা হচ্ছে হোম পেজ, তাই না? সেদিন সাইট বলতে এটা কি বলে? মূল পেজ। মানে এই যে একটা ওয়েবসাইট, এই পেজটাকে কি পেজ বলে? এটা হচ্ছে হোম পেজ একটা ওয়েবসাইট। আচ্ছা, সো এখানে যে আমি পেজটা ভিজিট করলাম, ফেসবুক কি আমাকে ট্র্যাক করতে পারছে কিনা এই ডেটা আমি দেখতে পাবো হচ্ছে যে ফেসবুক পিক্সেল হেল্পার, মেটা পিক্সেল হেল্পার নামে একটা এক্সটেনশন আছে। এটার মাধ্যমে সেখানে যে ক্লিক করি তাহলে দেখাবে যে পেজ ভিউ নামে একটা ইভেন্ট এখানে ফায়ার হয়েছে। সো এখানে বিস্তারিত ডিটেল দেখাচ্ছে ইভেন্ট ইউআরএল, এই সাইটটা ভিজিট করাতে এটা ট্র্যাক করতে পারছে। এই অপশনটা কই থাকে? এটা গত ক্লাসে এগুলো হচ্ছে গত ক্লাসে দেখানো হয়েছে, গত ক্লাসের ভিডিও দেখতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে ইভেন্ট আইডি। আচ্ছা, কনভার্সন এপিআই বলতে একটা জিনিস আছে, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তারপর হচ্ছে ধরেন আমার কোনো একটা প্রোডাক্ট ভালো লাগলো, আমাকে প্রোডাক্টে গেলাম, ঠিক আছে? আসার পরে এখানে রিলেটেড একটা প্রোডাক্ট আসছে, দেন এই প্রোডাক্টটা আমার কাছে ভালো লাগছে, দেন আমি কি করবো, এখানে একটু কার্ডে ক্লিক করবো। কার্ট মানে কি বুঝছেন? একটু কার্ট মানে কি বুঝাইতেছে? আমি এটা কিনতে ইন্টারেস্টেড। আর এমনিতে কার্ট বলতে কি বুঝায়? এখানে তো বলো না একটু কার্ট, একটু কার্ট বা একটু ব্যাগ, কোনো ওয়েবসাইটে থাকে। কার্ট বলতে কি বোঝায় বলুন তো? স্পেসিফিক আচ্ছা, তালিকাভুক্ত মানে করা প্রোডাক্টের সম্পর্কে ডিটেইলস জানা। ধরেন প্রতিটা সুপার শপের মধ্যে কার্ড থাকে না, ছবিটা থাকে না, ওইটাকে কার্ড বলে। বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছি? ড্রেসের হ্যাঁ, ড্রেসের মানে যে প্রোডাক্টটা দেখতেছি ওইটা না না, নাকি দোকান? এই যে ঠেলে ঠেলে নিয়ে যায় যে ও আচ্ছা।
প্রোডাক্ট নেয় পরে হচ্ছে পারচেজ করে, ঠিক আছে না? এই যে যে থাকে আমাদের অ্যাপ্লিকেশনের সামনে অনেকগুলো আছে। সো এটা ওইটাকে বলা হচ্ছে কার্ড। সো আপনি একটা ওয়েবসাইটে গিয়ে একটু কাট করতেছেন মানে আপনার ছবির মধ্যে প্রোডাক্ট নিতেছেন কমাইতেছেন বাড়াইতেছেন, পরে হচ্ছে আপনি কিনবেন। So, বাংলাদেশের মানুষ এখন অনেকে একটু কার্ড ওয়েবসাইট থেকে অর্ডার করতে এটা বুঝে না। সো বাট অনেক ইউজ টু, আই হোপ আস্তে আস্তে বুঝে যাবে। সো বাট মানে আউট অফ দ্য কান্ট্রিতে আসলে তো সব সুপার মল, সো এটা তো এখানে অ্যাভেলেবল। বাংলাদেশের সুপার শপ থেকে প্রয়োজনীয় কেনাকাটা করে, আর যে সুপার শপ আছে এখানে তার কার্ডের প্রয়োজন হয় না, হাতে করে নিয়ে এসে পারচেস করে ফেলে। সো কার্ড জিনিসটা আমাদের ইউজ টু না আর কি। বাট কার্ড বলতে হচ্ছে ওই কার্ডই বুঝায়। সো আমি প্রোডাক্টটা একটু কার্ড করলাম অথবা একটু ব্যাগ, এখানে আমার ব্যাগের চিহ্ন থেকে দিছে। তারপর হচ্ছে আমি ভিউ কার্টে গেলাম। ভিউ কার্টে যাওয়ার পরে প্রোডাক্টের প্রাইস হ্যান ত্যান বিস্তারিত আমাকে দেখিয়ে দিতেছে। এখান থেকে চাইলে আমি কোয়ান্টিটি বাড়াইতে পারি আবার কমাইতে পারি। সো দেন এখানে আমি আবার যদি সব কিছু ঠিক থাকে আমি হচ্ছে চেক আউটে ক্লিক করব। এখন যে পেজটাতে আসছি এটার নাম হচ্ছে ইনিশিয়েট চেক আউট। কি চেক আউট? ইনিশিয়েট চেক আউট মানে পারচেজ করার আগের স্টেপে আছে। সো এখানে দেখেন ইনিশিয়েট চেক আউট নামে একটা ইভেন্ট ফায়ার হয়েছে, আর একটা ইভেন্ট হয়েছে। সো ইনিশিয়েট চেক আউট হচ্ছে আমি প্রোডাক্ট পারচেজ করার জন্য নাম ধাম ইনফরমেশন দিতেছি। আমার কথায় বুঝতেছেন? ইনফরমেশন দিয়ে সবকিছু ঠিক থাকলে দেন হচ্ছে আমি প্লেস অর্ডার ক্লিক করে ফেলব। ঠিক আছে? সো কাহিনী কিন্তু এখানেই শেষ। এখন তারা আমাকে কল দিয়ে অর্ডারটা পাঠিয়ে দেবে। ঠিক আছে? আপনি কি এখন সত্যি অর্ডার করবেন? বুঝছে না? এখন কি সত্যি অর্ডার করে দিচ্ছেন? হ্যাঁ, সত্যি তো অর্ডার করবো। আপনার জন্য ধরেন ৩,০০০ টাকা জরিমানা হইলো আর কি আছে। অর্ডার তো করতে হবে নাকি? এটা আদতে প্রোডাক্ট কখনো ডেলিভারি হবে না আর কি। আচ্ছা, অ্যাপের মাধ্যমে যে মানে অ্যাপের ভিতরে ঢুকে যে অর্ডারটা করবো ওটা কি ওয়েবসাইটে যেমন আমরা যে দারাজ থেকে অর্ডার করি, তো ওইটার তো দারাজ অ্যাপে ঢুকলে তো পুরো সিস্টেমটা এরকম, তাহলে ওই ওয়েবসাইট থেকে অর্ডার করা এই তো দারাজের অ্যাপ ওয়েবসাইট দুইটাই আছে। ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন, অ্যাপ থেকে অর্ডার করতে পারেন। দারাজ অ্যাপটাকে প্রিফার করে এবং অ্যাপটা হচ্ছে ইজি টু ইউজ, অ্যাপটাকে প্রিফার করে। এই হচ্ছে বিষয়। So, এই ওয়েবসাইটটা হচ্ছে আমাদের একটা প্র্যাকটিস ওয়েবসাইট। ঠিক আছে, আমরা নিজেরাই মেক করেছি। এখানে আপনি যারা সারাদিন অর্ডার দিতে পারেন কোনো সমস্যা নেই। প্রসেসটা বোঝার জন্য ওয়েবসাইটটা মেক করেছি। So, একটা ইউজারের বিহেভিয়ার একটা ই কমার্স ওয়েবসাইটের সাথে এরকমই হয়। So, এখন এই যে আমি প্রতিটা স্টেপ প্রথমে হোম পেজ ভিজিট করলাম, পরে হচ্ছে আমি একটা প্রোডাক্ট পেজ ফিল করলাম, সিঙ্গেল প্রোডাক্ট, পরে হচ্ছে একটু কাট করলাম, ইনিশিয়েট চেকআউট পেজে গিয়ে নাম ধাম ইনফরমেশন দিলাম, দেন হচ্ছে পারচেজ করলাম। এই যে প্রতিটা স্টেপ কিন্তু ফেসবুক ট্র্যাক করে। ঠিক আছে, তারপর হচ্ছে ধরেন একজন প্রোডাক্টটা পারচেজ করে নেয় বাট সে একটু কাট করে চলে গেছে, অথবা ইনিশিয়েট চেকআউট পর্যন্ত এসে সে চলে গেছে, তাহলে ওই লোকটা আমার প্রোডাক্টটা কেনার জন্য মোর পোটেনশিয়াল, তাই না? সো হয়তো কোনো না কোনো কারণে সে কিনে নেয় বাট একটু কাট করে চলে গেছে। সো এখন তাকে যদি আমরা ফলো আপ করতে পারি তাহলে তার থেকে সেল আসার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, সেই জন্য যে একটু কাট করে চলে গেল তাকে আমরা বলতে পারি যে ভাই তোমার জন্য 10% ডিসকাউন্ট মাত্র 24 ঘন্টার জন্য। তার কি আর তখন খুশ থাকবে? বুঝছেন নাই? মানে আমার একটা প্রোডাক্ট, আমি একটা ওয়েবসাইটে গেলাম, হচ্ছে ধরেন স্কিন কেয়ার শপ, ধরেন এখানে আসার পরে আমার
কি কেনা যায়? ডিওর সাওভেজ। আচ্ছা, ডিওর। আচ্ছা, ডিওর সাওভেজ। ধরো এটা আমার পছন্দ হয়েছে, এটা স্টকে নাই। ধরেন ডিওর সাওভেজ, এটা হচ্ছে অন্য ভার্সন। ধরেন এই প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে, আমি এই প্রোডাক্টটা এমনিতে ঘোরাঘুরি করে তারপরে চলে গেলাম, বুঝতে পারছি? তারপরে হচ্ছে এখন আমি এই প্রোডাক্টটার মধ্যে কেন আসছি, রিজনটা বলেন তো কেন আসছে? ডেফিনেটলি এই প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে, তাই না? এই জন্য তো আসছে এখানে, আর না তো আমি হোম পেজ থেকেই চলে যেতাম, এখানে আর আসতাম না। তো এইটুকু কিন্তু যেহেতু আসছি, দ্যাট মিন আমার কিন্তু ইন্টারেস্ট। তারপর হচ্ছে প্রোডাক্ট যদি স্টকে থাকতো তাহলে হচ্ছে আমি অ্যাড টু কার্ট দিতাম। আচ্ছা ধরেন আর কোনটা, আচ্ছা ধরেন এটার নাম কি জানো? আচ্ছা ধরেন নিচের থেকে একটা দেখি, সোল্ড আউট এটা আছে। ধরেন এই পারফিউমটা আমার পছন্দ হয়েছে, আমি এটা অ্যাড টু কার্ট করি। যদি অ্যাড টু কার্ট করি, দ্যাট মিন আমি প্রোডাক্টটা কিনতে চাইছি, তাই না? কেনার জন্য একটা পদক্ষেপ নিয়েছি, সেজন্য আমি অ্যাড টু কার্ট করে প্রোডাক্টটা চলে গেলাম। ঠিক আছে, আমি অ্যাড টু কার্ট এখানে করতেই পারি। অ্যাড টু কার্ট করতে ভয় পাই, কারণ হচ্ছে এরপর দেখবো সারাদিন পারফিউমের এটা আমার শুনতে। ঠিক আছে, সো থেকে পরে অ্যাড টু কার্ট করলাম। 4,500 টাকার প্রোডাক্ট অ্যাড টু কার্টে আছে, কিন্তু আমি এখন কিনতেছি না কোনো কারণে, হয়তো আমার কাছে টাকা নেই, হয়তো বা কোনো না কোনো কারণে আমি কিনতেছি না, বা আমি হয়তো 2 দিন পরে কিনবো এই জন্য। So, আমি চলে গেলাম, কিন্তু আমি যখন ফেসবুকে যাব, যাওয়ার পরে দেখবো সারাদিন এই প্রোডাক্টটা আমার সামনে আসতেছে, বুঝতে পারছি? এখানে একটা প্লাগইন আছে, প্লাগইনটার নাম হচ্ছে শো অনলি অ্যাডস। প্লাগইন মানে এক্সটেনশন। তাহলে হচ্ছে ফেসবুক যদি আমাকে অ্যাডই দেখাবে, অ্যাড ছাড়া কিছু দেখাবে না। এটা কিভাবে আমরা হ্যাঁ, এটা কিভাবে আসলে বুঝবো? এটা কি? এটা এটা হচ্ছে একটা ক্রোম এক্সটেনশন, এটার নাম হচ্ছে মাই অ্যাড ফাইন্ডার। সেটার মাধ্যমে আপনার শুধু শুধু অ্যাডগুলাই আসবে, আর যেহেতু পোস্টগুলো স্কিপ করে এই জন্য একটু সময় লাগে আর কি, অ্যাড হিস্ট্রি ভালো থাকতে হবে। So, আমি আমাদের বাদ দিতেছি, অ্যাড দেখে ট্রাই করি। So, এরপর যখন আমি ফেসবুকে যাব, এই দেখেন অলরেডি পারফিউম অ্যাড আসা শুরু হয়েছে। ঠিক আছে, এই যে আচ্ছা এটাকে ওয়ালেট, আচ্ছা দেখতেছি না, এই যে এরকম ভাবে অ্যাডগুলো শো করবে আর কি। So, পরবর্তী যখন আমি ফেসবুকে যাচ্ছি তখনই আমাকে অ্যাড শো করতেছে। সো একটা মানুষ, মানে এখন আমাকে যদি পারফিউমের অ্যাডটা বারবার দেখায়, আমার কেনার পসিবিলিটি বেশি কম্পেয়ার দেন যে লোক অ্যাড টু কাট করে আসে। ওকে, সো এখন ধরেন কয়বার দেখাইতে হবে, কয়বার দেখালে কিনবে? আপনি যখন একটা মানুষকে, এই যে চলে আসছে দেখছেন, চলে আসছে, যেটা আমি ইয়ে করে আসছি, বুঝতে পারছেন? সো একটা মানুষকে আপনি 4 থেকে 5 বার দেখাবেন একটা অ্যাড, পসিবিলিটি আছে সে কিনে নিবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, সো এখন এটার জন্য আমাদের একটা কাজ করতে হয়, ওই কাজটার নাম হচ্ছে ক্যাটালগ সেট আপ করা। কি সেট আপ করা? ক্যাটালগ সেট আপ করা। এবং ক্যাটালগ আমরা সেট আপ করেছিলাম হচ্ছে কমার্স ম্যানেজার থেকে। ঠিক আছে, এখন
কমার্স ম্যানেজার আসার পরে আমরা আরো কিছু কাজ করতে পারি। আচ্ছা, কমার্স ম্যানেজারটা কোথায়? এম্পায়ার ভাই, সো কমার্স ম্যানেজার আমার সবগুলো প্রোডাক্ট আপলোড করা আছে। এখন আমার যেটা মনে চাইবে আমি, আচ্ছা আমি একটু পানি খেয়ে এসে দাম। আচ্ছা, so এখন এই যে ক্যাটাগরিগুলো আমি ক্রিয়েট করলাম, এখন আমি চাইলে এই ক্যাটাগরিগুলোকে বিভিন্ন সেটে ভাগ করতে পারি। ধরেন এখানে সেটস নামে একটা অপশন আছে। এখানে আসার পরে ধরেন আমার উইন্টার কালেকশনের প্রোডাক্টগুলো আলাদা করতে পারি। এজ ওয়েবসাইটে যে আমি ভাগ করেছি, হচ্ছে মেন্স কালেকশন আলাদা করতে পারি, ওটা হচ্ছে জেন্টস কালেকশন, লেডিস কালেকশন আলাদা করতে পারি। আলাদা করে করে সেট ক্রিয়েট করতে পারি এবং ওই সেটটাকে আমি চাইলে ফেসবুকে প্রমোট করতে পারি। ঠিক আছে, অথবা চাইলে আমি প্রাইস অনুযায়ী আমি ডিফারেন্সিয়েট করতে পারি যে 10,000 টাকা দামের প্রোডাক্টগুলো বা 1,000 টাকা দাম উপরে যত প্রোডাক্ট আছে এটা একটা ভাগ হবে, আর 5,000 টাকা দাম উপরে যত প্রোডাক্ট আছে সেগুলো একটা ভাগ হবে। সেট ক্রিয়েট করবো বা ক্যাটাগরি ক্রিয়েট করবো, এটা করা পসিবল। সো কীভাবে করবো আমরা? জাস্ট ক্রিয়েট সেটে ক্লিক করবো, দেন হচ্ছে ম্যানুয়াল সিলেকশনে গিয়ে আমি ডিরেক্ট নামটা সার্চ করে দিতে পারি, অথবা আমি ফিল্টার ইউজ করতে পারি। সেখানে গেলাম, একটা নাম দেই, প্রাইস আন্ডার 30, আইটেম গ্রুপ, এখানে প্রোডাক্ট দিলাম, যে প্রোডাক্ট অনুযায়ী ভাগ করবো। আচ্ছা, প্রাইস অনুযায়ী ভাগ করবো। আমি যখন প্রাইস দিতেছি তাহলে এখানে আরো দুইটা কন্ডিশন আসছে। আচ্ছা, কন্ডিশন হচ্ছে গ্রেটার দেন। এখানে কিছু কন্ডিশন আছে, ওগুলো আপনাকে বুঝতে হবে, সামনে কাজে লাগবে, দুইবার আসবে। একবার বুঝলে আপনি দুইবার বুঝে পারবেন। সো গ্রেটার দেন মানে হচ্ছে বেশি। সেখানে অ্যামাউন্ট দেখে আমি ধরেন 30। আচ্ছা, গ্রেটার দেন মানে কি? বেশি। আর গ্রেটার দেন ইকুয়াল মানে সমান সমান অথবা তার বেশি। আর যদি লেস দেন হয়, দ্যাট মিন 30 থেকে কম। ঠিক আছে, লেস দেন অর ইকুয়াল 30 এবং 30 থেকে কম। সো 30 টাকার উপর যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো আমি একসাথে এখানে আমি খুঁজে পাইলাম আর কি। সো আমি কি করলাম, সবগুলোকে নিয়ে আমি একটা ক্রিয়েট করে ফেললাম। ওকে, গত ক্লাসে মনে এটা দিয়ে করেছে। গত ক্লাসে এটা দিয়ে করেছে, ডেটা সোর্স, এমপ্লয়ার। আচ্ছা, আগে এমপ্লয়ার বাইক হবে। সো এই হচ্ছে বিষয়। এখন ধরেন আমি চাইতেছি যে ম্যানুয়ালি সিলেক্ট করে সেট ক্রিয়েট করব। সো আমি এখানে গেলাম, ম্যানুয়ালি সিলেক্ট করলাম, দেন হচ্ছে নাম দিলাম যে টি শার্টস, এখানে সার্চ করলাম টি শার্ট।
এখানে কোনো আইটেম নাই। আচ্ছা, টি শার্ট একসাথে লিখছে। তো যতগুলো আইটেমের টি শার্ট আছে সবগুলো একসাথে হয়ে যাবে। এখানে নিলাম, ক্রিয়েট করে ফেললাম। তো 7টা আইটেমের টি শার্ট আছে, সবগুলো একসাথে হয়ে গেল। এভাবে করে ভাগ ভাগ করে ফেলতে পারি। এরপর অ্যাকচুয়াল কাজটা হচ্ছে আমাদের সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করা। এটা ওই যে কালকে যেটা করছিলাম পেজে একসাথে দেওয়া ওটা না? হ্যাঁ, ওইটাই। আমরা তো প্রোডাক্টগুলো আপলোড করলাম। হুম। আপলোড করার পরে এগুলোকে নিয়ে একটা সেট ক্রিয়েট করলাম, ক্যাটাগরি ক্রিয়েট করলাম। ক্যাটাগরিটা এভাবে ক্রিয়েট করতে হয়, সেট শুনে এসে ক্রিয়েট সেট। আচ্ছা, এটা হচ্ছে ইউর এম্পায়ার। আমরা আমাদের অ্যাড ম্যানেজারে যাই। অ্যাড ম্যানেজারে আসার পরে আচ্ছা, এটা রেস্ট্রিক্টেড, এটা ক্লিক করতে দিবে না, এটাতে দিবে। আচ্ছা, ক্রিয়েট নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার হচ্ছে আমরা সেলস ক্যাম্পেইনে গেলাম। এতদিন আমরা কিন্তু সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করি নাই, আজকে হচ্ছে সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করবো। এটা হচ্ছে কন্টিনিউতে গেলাম। কন্টিনিউতে যাওয়ার পরে ক্যাম্পেইন অবজেক্টটি জাস্ট ঠিক থাকবে। ডেইলি বাজেট এখানে বেশি হয়ে গেছে হয়তো, অনেকে $10 দিয়ে দেবে। আচ্ছা, দেন হচ্ছে আমরা অ্যাড সেটে চলে গেলাম। সেটে চলে গিয়ে আচ্ছা, এখানে একটা অপশন আছে অ্যাডভান্টেজ বা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ নামে। ওইটা ক্যাটালগ আছে এখানে, এম্পায়ার ভাই। আচ্ছা, আমরা যে ক্যাটালগটা ক্রিয়েট করে আসছিলাম এখানে, এই ক্যাটালগটা যখন সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাব, শুরুতেই অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ নামে একটা অপশন আসবে। এটা যদি অন করে দেই তাহলে ক্যাটালগের সকল প্রোডাক্টগুলো এখানে শো করবে। বুঝতে পেরেছেন? যে ৭৭টা প্রোডাক্ট আছে এখানে শো করতেছে। ওকে, এবার ধরুন আমরা অ্যাডসেটে গেলাম। অ্যাডসেটে যাওয়ার পরে আধার কনভার্সন দিয়ে এখানে ওয়েবসাইট থাকবে। ওয়েবসাইটের অ্যাপ না দিয়ে আপনি আধার কনভার্সন লোকেশন অনলি ওয়েবসাইট দিবেন। আচ্ছা, পারফরমেন্স গোল হিসাবে এখানে 2টা অপশন, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন। সো ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন মানে ফেসবুককে বলে দেবেন যে ভাই আমাকে বেশি বেশি অর্ডার এনে দেন। আর ম্যাক্সিমাম ভ্যালু অফ কনভার্সন মানে হচ্ছে যে ভাই অর্ডার কয়টা আসবে এটা ম্যাটার না, আমাকে বড় বড় অ্যামাউন্টের অর্ডার দাও। আচ্ছা, ধরেন 10 জন মানুষ 100 টাকা দামের প্রোডাক্ট, 100 টাকার প্রোডাক্ট পারচেস করলো, দ্যাট মিন প্রতিজন 10 টাকা করে পারচেস করলো, তাই না? আবার যদি ধরেন 5 জন মানুষ 100 টাকার প্রোডাক্ট পারচেস করে, তাহলে হচ্ছে প্রতিজন 20 টাকা করে পারচেস করতেছে। এখন কাদের কনভার্সন ভ্যালু বেশি বা কাদের পারচেস ভ্যালু বেশি? 2 নম্বরে যারা আছে তারাই, তাই না? যারা 5 জন মিলে 100 টাকার প্রোডাক্ট পারচেস করে, কম্পেয়ার দেন 10 জন 100 টাকার প্রোডাক্ট পারচেস করছে। সো ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, ভ্যালু অফ কনভার্সন মানে হচ্ছে বেশি টাকা অ্যামাউন্টের অর্ডার নিয়ে আসা। ওকে, যে পারচেস গোল হিসাবে এখানে কনভার্সন ইভেন্ট এখানে পারচেসই থাকবে। এরপরে দেখেন এখানে প্রোডাক্ট সেট করে একটা অপশন আসছে, যে আপনি কি অল প্রোডাক্টের প্রমোশন চালাবেন নাকি শুধু টি শার্টের প্রমোশন চালাবেন নাকি হচ্ছে প্রাইস আন্ডার 30 যে একটা সেট আছে এটার প্রমোশন চালাবেন। আমি চাইলে আমি বলছি না ভাই শুধু টি শার্টের প্রমোশন চালাবো, টি শার্টগুলো এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, এরপর বাকি যে জিনিস সব একই কথা আপনারা সেট করে ফেলবেন। সেট করার পরে আমরা অ্যাড ক্যাম্পেইনে চলে আসি।
pet. সো ধরেন এই যে আমরা একটা অ্যাড ক্রিয়েট করে ফেলতেছি, আমাদেরকে এখন ছবি টবি কিছু আপলোড করা লাগে না, অটোমেটিকলি ছবি আছে, ওয়েবসাইট গুলোই হচ্ছে শো হ্যাঁ করতেছে। নিয়ে আসছে এখানে। ওকে, আমাদের কিছুই করা লাগে না। এরপরে বলতেছে আপনার ওয়েবসাইটে ইউআরএল দেওয়ার জন্য। সো আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা যেটা, এটা আমরা দিয়ে দিব আর কি। সো আমাদের ওয়েবসাইট ইউআরএল হচ্ছে এটা, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে যে প্রোডাক্টগুলো আছে, প্রোডাক্টে এই স্বপ্ন আমাদের যখন ক্লিক করবে মানুষ, এই প্রোডাক্ট পেজেই যাবে, ঠিক আছে। তারপর ওয়েবসাইটটা দিয়ে দিলাম অন্য জায়গাতে শো করানোর জন্য, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে হচ্ছে অন্যান্য কাজকর্মগুলা। এখানে দেখেন হেডলাইনটা, এখানে হেডলাইনের অপশনে আমি যেখানে প্লাসে ক্লিক করি, তাহলে হচ্ছে ওয়েবসাইটে যা যা ইনফরমেশন আছে এই ইনফরমেশন হচ্ছে জাস্ট প্লাসে ক্লিক করলেই হবে। তোমাকে ব্র্যান্ডের নাম লিখলাম, আর হচ্ছে ধরেন ডিসক্রিপশনটা দিতে পারলাম। সেখানে জাস্ট প্লাসে ক্লিক করলে ইনফরমেশনগুলো অটোমেটিক ওয়েবসাইট থেকে নিয়ে নেবে, ঠিক আছে। আমাকে ম্যানুয়ালি ইনফরমেশনগুলো আপলোড দিতে হবে। এজ ইউজুয়াল প্রোডাক্টের নামটাই থাকলো। এরপর এখানে হচ্ছে প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট মানে হচ্ছে আমার অ্যাডের উপরে যে লেখাটা থাকে, কন্টেন্ট ক্যাপশনটা হ্যাঁ কন্টেন্টটা, ক্যাপশনটা, এটা হচ্ছে আমি এখানে দিই। এন্ড কল টু অ্যাকশন, শপ নাও, বুক নাও, ডাউনলোড, অনেক কিছু আছে। কল টু অ্যাকশন কোনটা দিব? সো যেহেতু এটা ই কমার্স বিজনেস, সেক্ষেত্রে শপ নাও অথবা অর্ডার নাও, যে কোনো একটা হইতে পারে। But আমি অ্যাজ ইউজুয়াল সবসময় শপ নাও ইউজ করি, ই কমার্সের জন্য এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। শপ নাও দিলাম, দেন হচ্ছে এখানে ওয়েবসাইট ইভেন্টে গিয়ে আমাকে ফেসবুক পিক্সেলটা দেখাই দিতে হবে যে কোন পিক্সেলটা আমি ক্রিয়েট করব, ঠিক আছে। সো পিক্সেলের যদি অ্যাক্সেস না থাকে, অ্যাক্সেসটা নিয়ে নিতে হবে। আমার এখানে অ্যাক্সেস নেওয়া আছে, সো পিক্সেলটা দেখাই দিতে হবে। পিক্সেল যদি না দেখান তাহলে তো সেলস ক্যাম্পেইন কাজ করবে না। সেলস ক্যাম্পেইন মানে হচ্ছে মানুষজনকে আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করাবেন, তাই না? সো এখন এখানে ট্র্যাকিং অপশনে আছে, এটার জায়গায় আপনার পিক্সেল আইটাকে দেখাই দিতে হবে। পিক্সেলের ইউআরএলটাই, হ্যাঁ, পিক্সেলের ইউআরএলটা এই যে যখন আমরা ওয়েবসাইট ওটা তো সেটআপ করে আসছি। এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট থেকে পিক্সেলটা দেখাই দিব, কোন পিক্সেল আমি ডাটা নিতে যাচ্ছি। আজকে অনেক ডিস্টার্ব হয়েছে, কারণ 5 মিনিট ব্রেক নিয়ে নেব। আবার একটু পানি খাই। পানি তো খাইছি, পানি খাওয়া তো সমস্যা নেই। পানি খাওয়ার পর তুই টেবিলটা আসতেছে। এটা খুব খারাপ কিছু না, একটা সেশন ওয়ান ভেঙে যদি 7:30 দিয়ে নিতে সাধারণ ভালো হবে। আর ডিপার্টমেন্টে আমরা কি করলাম? আচ্ছা, এবার আসেন, আশা করি বুঝতে পারছেন প্রাইমারি টেক্সটের এখানে এসে আর ক্যাপশনটা কি হবে সুন্দর করে লিখে দিতে হবে। সো একটা ক্যাপশন কিভাবে সুন্দরভাবে লিখতে হয়, এটা কন্টেন্ট রাইটিং নিয়ে যখন আলোচনা করবো তখন বলবো। বাট ইউজুয়ালি প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে প্রোডাক্ট প্লাস অফার সম্পর্কে, দেন হচ্ছে আপনার মোবাইল নাম্বার থাকবে, ওয়েবসাইটের অ্যাড্রেসটা থাকবে, যে ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত পারচেস করতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যদি ফেসবুক থেকে দেখাই, ধরেন এই যে একটা অ্যাড আমার সামনে আসছে, এখানে যদি দেখি বেশি কিছু দেয় নাই, আর দেখে চেষ্টা করি ফেসবুক, ওরা তেমন কিছু দেয় নাই। নিচে ফুড সার্ভিসেস ক্যাপশনটা আছে, এখানে কিছু লেখা লিখছি, লেখার পরে
তাদের ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি। সো ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস এগুলো থাকা হচ্ছে মাস্ট, ঠিক আছে? এরপরে আরো কিছু লেখা ট্রাই করি। মানুষ ফেসবুকে পোস্ট দেখে, আমরা অ্যাড দেখি। আচ্ছা, স্কিন কেয়ার শপ চলে আসছে। আহ, ওরা আবার শোরুম অ্যাড্রেসটা দিয়েছে, এখানে হচ্ছে হটলাইন দিয়েছে, দুইটা দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরকম ভাবে যদি আমরা আরো দেখি, ওদেরকে দেখি, ওরা ওয়েবসাইট অ্যাড্রেসটা দেয়নি, বাট যোগাযোগ করার জন্য একটা নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? সেইভাবে আসলে একটা ক্যাপশন লিখতে হয় আর কি। ফোন নম্বরটা থাকবে, আপনার অ্যাড্রেস থাকবে, দেন হচ্ছে একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, যে এক্স্যাক্ট এইভাবে, বুঝতে পেরেছেন? তো কয়েকটা পেজকে ফলো করুন ওরা কিভাবে লিখে, তাহলে আচ্ছা আপনি বুঝতে পারবেন যে আসলে ক্যাপশন এটা পুরোটা চ্যাট জিবি থেকে ছাড়া, দেখেই বুঝে যেতেছে। দেখে কিভাবে বুঝাই দিচ্ছে। এটা বুঝে যেতেছে, ইভেন পুরা ইয়াগুলো টিক চিহ্নগুলো পুরোটাই চ্যাট জিবি, দেখলেই বোঝা যায়। এগুলো কি কিবোর্ডে নেই? কিবোর্ডে আছে, বাট এগুলোতে খুব চ্যাট জিবিতে এগুলো রেগুলারলি দেয়, মানে এরকম চ্যাটজিপিটি আসার আগে তো মানুষ এটা আমরা ঢুকে এরকম করে মানে ইমোজিগুলো কেটে দিয়ে চ্যাটজিপিটি আসার আগেও তো হইতো। না, তারপরও এগুলো দেখলে বোঝা যায়। দেখলে কোনোভাবে বোঝার সুযোগ নেই, মানে এগুলো সবাই ইউজ করে, ঠিক আছে? কিন্তু আরেকটা টুইস্ট আছে, যেটা তারা 100% শিওর হইতে পারে চ্যাটজিপিটি দিয়ে লিখে। ওই টুইস্টটা বলা যাবে না, ঠিক আছে? বলেন হ্যাঁ, আপনি ওইটা যদি থাকে তাহলে আমি 100% শিওর ওটা চ্যাটজিপিটিতে লেখা। আর না হইলে ওটা যদি না থাকে তাহলে পসিবিলিটি আছে যে নিচ থেকে লিখছে, ঠিক আছে? টুইস্টটা হচ্ছে, ধরেন এই দেখেন, এই যে একটা চিহ্ন দেখা দিতেছে না, এই চিহ্ন, এটা কিন্তু কিবোর্ডে নাই। এটা কোথায় নেই? কিবোর্ড কিবোর্ডে নেই। আপনি কিবোর্ডে কোথাও খুঁজে পাবেন না এটা। এটা কোত্থেকে আসছে? চ্যাটজিপিটি থেকে আসছে। আর চ্যাটজিপিটি এই চিহ্নটা খুব কমনলি ইউজ করে। কিবোর্ডে যেটা আছে এটা আমি দেখাই, খুবই ছোট, কিবোর্ডেরটা ছোট, তাই না? এই যে এটা, হ্যাঁ খুবই ছোট। আর এটা হচ্ছে আন্ডার স্কোর, তাও কি একই সময়। তো এটা কি নেই কিবোর্ডে নাই। তো এই যে চিহ্নটা যেখানেই থাকবে এটা চ্যাটজিপিটি 100%, ঠিক আছে? এছাড়া খুব একটা বোঝার উপায় নেই, কারণ এগুলো সব মানুষ use করতেই পারে। ইভেন হ্যাশট্যাগ এখন গুলো আসলে পুরো চ্যাট জিবি থেকে এন্ড অফ দিচ্ছে, সেগুলাই এভরিথিং ছাড়া। চ্যাটজিপিটি আসলে ভালো ফিডব্যাক যে আউটপুট দেয়, চ্যাটজিপিটি আপনাকে যে আউটপুটটা দিবে সেটা আপনি কাস্টমাইজ করে নিজের মতো করে নিতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি ভালো ফিডব্যাক পাবেন, ভালো আউটপুট পাবেন। তাহলে আপনি কেন ইউজ করবেন না? ইউজ করতে সমস্যা কোথায়? ওকে, ভালো আউটপুট তো যেগুলো পেজ করা থাকে তো ফ্রি দিয়ে আউটপুট পাওয়া যায়, প্রম্পট লিখতে হয় আর কি, না, তাকে যেমন বারবার যা টাইপ হয় করতে হয়। কাজ করতে গেলে মানুষ সবাই আসে, দিন শেষে মানে রাত 9টা 10টায় আসে, ইউ আর রানিং আউট অফ ফ্রি ডেটা, ফ্রি সার্ভিস। এরপরে দেখেন এদিকে অ্যাড ক্রিয়েট করা আর কিছু অপশন আছে। হচ্ছে ধরেন আমি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ক্রিয়েট করি, অ্যাড ক্রিয়েট করা কিন্তু দেখাই নাই, আজকে দেখাই দিয়েছি। চলে, তো সেলস ক্যাম্পেইনে মোটামুটি এটাই পার্থক্য যে আপনি ক্যাটালগটা দিয়ে দিবেন। ক্যাটালগটা যদি আপনি এখানে অন করে দেন তাহলে ক্যাটালগটা সিলেক্ট করে দিবেন। এছাড়া অন্য অনেক ক্যাম্পেইনের সাথে সেলস ক্যাম্পেইনের খুব একটা পার্থক্য নেই। ক্যাটালগটা অন করে দিবেন, আর হচ্ছে পিক্সেলটা দেখাই দিতে হবে যে পিক্সেল একটা চাই। এবার আসেন আমরা একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন ক্রিয়েট করি, মেসেজ ক্যাম্পেইন, যেখানে ম্যানুয়ালি থাকবে, এটাতে দিব না। কন্টিনিউ আসার পরে আমরা অ্যাড সেটে চলে আসি। আচ্ছা, অ্যাডে চলে আসি, ডিরেক্ট বাকিগুলো নিয়ে আমি কথাবার্তা বলা হয়েছে।
অ্যাডে চলে আসার পর এখানে পেজটা সিলেক্ট করা আছে, পেজটা আপনি অ্যাড সেটের এখান থেকে চেঞ্জ করতে পারবেন যে জায়গা থেকে। সেটা হচ্ছে আমি প্রিমিয়াম প্যাড দিলাম, এরপর হচ্ছে এখানে আসলাম, আসার পরে এখানে দুইটা অপশন, ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, ঠিক আছে? আমি চাইলে যে কোনো একটা দিতে পারি। সো ক্রিয়েট অ্যাড মানে হচ্ছে আমি এখানে একটা ছবি দিব, এখানে একটা টাইটেল ডেসক্রিপশন দিব, এখানে একটা অ্যাড ক্রিয়েট হবে যেটা ফেসবুকে গিয়ে পোস্ট শো করবে, কিন্তু ফেসবুকের পেজে হোম ফিডে শো করবে না, ফেসবুক পেজে যে ফিড আছে শো করবে না। অ্যাড হিসাবে মানুষের সামনে যাবে, মানুষ কমেন্ট করলে রিপ্লাই দিতে পারে, সবই হবে, কিন্তু আপনি পেজে গিয়ে দেখতে পাবেন না এটা, ঠিক আছে? আর এটা মানে হচ্ছে আপনার এক্সিস্টিং পোস্ট, পেজে অলরেডি পোস্ট করা হয়েছে এমন কিছু, এমন ছবি অথবা ভিডিও আপনি প্রমোট করতে চাইতেছেন, তাহলে হচ্ছে এক্সিস্টিং পোস্ট ক্লিক করার পরে সিলেক্ট কন্টেন্ট, তারপর হচ্ছে পেজ থেকে কন্টেন্টটা সিলেক্ট করতে বলবে। সো ধরেন আমি এটা দিলাম, দেন সিলেক্ট, তাহলে হলো কি পেজ থেকে আমার জিনিসটা সিলেক্ট হয়ে গেল। ছোট জায়গা দিচ্ছে তাই না, তবে এখন একটু বড় দেখা যাচ্ছে। আমরা একটু আন্ধা মানুষ তো, আমাদের একটু বড়ই দরকার। না আমি একটু ছোটই রাখি, কারণ বড় হলে অনেক অপশন আনঅ্যাভেলেবল হয়ে যায়। ছোটটা এক ভিউতে দেখা যায় আর কি, এই জন্য আমার জন্য বেটার। আচ্ছা, এরপরে ধরেন এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে আমি একটা পেজের একটা পোস্টকে সিলেক্ট করে দিলাম। সো পেজের একটা পোস্ট যখন আমি সিলেক্ট করতেছি তখন কিন্তু লেখা কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো না, পেজ থেকে লেখাটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আর যদি আমি ক্রিয়েট অ্যাড দেই তাহলে হচ্ছে আমি এখান থেকে সবকিছু দিতে পারতেছি। নতুন করে একটা অ্যাড হবে। হ্যাঁ, সেট ক্রিয়েটিভে গিয়ে আমি ভিডিও অথবা ছবি দুটো দিতে পারি। তো আমি ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে অ্যাকাউন্ট ইমেজেস, অর্থাৎ এই অ্যাড অ্যাকাউন্টে এ পর্যন্ত কি কি ইমেজ আপলোড করা হয়েছে, আর এগুলো হচ্ছে ইনস্টাগ্রাম ইমেজেস। আমি এই ছবিটা সিলেক্ট করলাম, সবকিছু অরিজিনাল ফরম্যাট থাকবে। দেন নেক্সট, প্রাইমারি টেক্সট আপাতত কি দিব, প্রাইমারি টেক্সট দেওয়া লাগবে না, হেডলাইন একটা দিবেন। আর এখানে যেহেতু এটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এখানে সেন্ড মেসেজ হবে। সেন্ড মেসেজ মানে হচ্ছে আপনার পেজে মেসেজ দিবেন, ওকে? আর বাকিগুলো আপনি দিতে পারেন, ইউর চয়েস, বাট এজ ইউজুয়াল যখন মেসেজ ক্যাম্পেইন হয় আমরা সেন্ড মেসেজ দিই। দেন এগুলো হচ্ছে ফেসবুকের কিছু নতুন এআই ফিচার, যে ফেসবুক আপনার ছবিটাকে অপটিমাইজ করবে, বিভিন্ন ওয়াইতে দেখাবে, কিছু মিউজিক অ্যাড করে দিবে, মিউজিকটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে বিষয়। তাহলে এবার কিন্তু আমি আলাদাভাবে এখান থেকে হেডলাইন দিতে পারতেছি, আলাদাভাবে ডিসক্রিপশন দিতে পারতেছি। তাহলে একটা হেডলাইন নিয়ে আসি, পিওর ডিসক্রিপশন। সো এখানে আমি একটা হেডলাইন দিয়ে দিতেছি যে মেক ব্লগিং easier, faster. সো এখানে আমি হেডলাইন দিয়ে দিলাম। এবার এখানে যদি অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করি তাইলে হচ্ছে আমি
ইন্ডিভিজুয়ালি ফেসবুকের কোন জায়গাতে আমার অ্যাডটা কিভাবে শো করবে এটা আমি দেখতে পাবো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ফেসবুক ফিড আর ইনস্টাগ্রাম ফিড, এভাবে আমি দেখতে পাবো আর কি। স্টোরিতে এভাবে দেখাবে, তাহলে আমি সেভ দিয়ে দিলাম। Okay? আচ্ছা, এখানে হচ্ছে মেসেজ টেমপ্লেট, স্টার্ট কনভারসেশন। আমরা যে একটা মেসেজ টেমপ্লেট সেট করে আসছিলাম না আমাদের মেসেঞ্জারে গিয়ে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন, অটোমেটেড মেসেজ, প্রসেস একই। এখানে হচ্ছে প্রথমে আমি ইন্ট্রোডাকশনারি মেসেজ দিব, যেটা হচ্ছে এইটা, এরপর হচ্ছে কোয়েশ্চন আর অ্যান্সার লিখে দিব। ঠিক আছে, তো মানুষজন যখন মেসেজ করতে আসবে তার সামনে এই মেসেজগুলো শো হবে। পেজের সেট আপ করে আসছি, ঠিক আছে, ওইটা হচ্ছে শুধু পেজের জন্য। এখানে যেটা সেট আপ করতেছি এটা হচ্ছে আমার এর জন্য, স্পেসিফিক এই এর যারা যাবে তাদের সামনে মেসেজটা কি আসবে আর তারা আমাকে কি মেসেজ সেন্ড করতে পারবে, সেটা আমি একটা কিছু দিয়ে আমি সেভ করে দিব। ওকে, সেখানে একটা নামও দিয়ে দিছে মেসেজের, এটা আপনি চাইলে কপি করে অন্য অন্য যখন অ্যাড দিতে যাবেন সবগুলোর জন্য এই টেমপ্লেটটা ইউজ করতে পারবেন। ওকে, এইগুলো হচ্ছে একটা ফরম্যাট। আমি এক্সিস্টিং পোস্ট দিতে পারি অথবা নতুন অ্যাড ক্রিয়েট করতে পারি। এখানে দেখেন আরো তিনটা ফরম্যাট আসছে। একটা হচ্ছে ফ্লেক্সিবল ফরম্যাট, এটা আসলে ইউজ করাটা এখন পর্যন্ত খুব একটা সাজেস্টেড না। ঠিক আছে, ফ্লেক্সিবল ফরম্যাট হলে ছবি ভিডিও যে কোনো একটা আসবে, কিন্তু আপনি এখানে ফ্লেক্সিবল ফরম্যাট দিবেন না। মানে ওটা চুজ করে নিজেরাই চুজ করবে কোনটা ইমেজে মানে ভিডিও যাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা দিবেন না, সিঙ্গেল ইমেজ অর ভিডিও এটা দিবেন। আরেকটা অপশন হচ্ছে ক্যারোসেল। ক্যারোসেল মানে হচ্ছে যে পাশাপাশি ইমেজগুলো, ওই যে একটা হ্যাঁ। করলে স্লাইড করলে আরেকটা আসে। সেখানে আমি অ্যাড কার্ড আপ টু 10টা ইমেজ আমি পাশাপাশি দিতে পারবো। আমি চাইলে ছবি দিতে পারি, ভিডিও দিতে পারি, কিন্তু মেক শিওর আপনি যেটাই দিয়েছেন একটা, হয়তো সব ভিডিও দিতে হবে অথবা সব ছবি দিতে হবে। আমি এখানে আপাতত ছবি দিতেছি আর কি। আপনিও এখানে সিলেক্ট করবেন 10টা ইমেজ, আমি আর দিলাম না, 6টা সিলেক্ট করলাম। দেন এখানে যদি আমি ক্যাপশনটা নিয়ে আসি, হেডলাইন, আচ্ছা দেখেন এখন প্রতিটা লেখার সাথে কিন্তু আলাদা আলাদা ক্যাপশন লাগবে, তাই না? প্রতিটা ইমেজের সাথে আলাদা আলাদা ক্যাপশন যুক্ত হবে, বুঝতেছেন না কেন? এই দেখেন প্রতিটা ইমেজের সাথে আলাদা আলাদা হেডলাইন দেওয়ার অপশন আছে, ঠিক আছে? অটোমেটিক্যালি হচ্ছে। অটোমেটিকলি হবে না। ধরেন এই যে এখানে আসলাম, আসার পরে আমি প্রথমটার জন্য চেঞ্জ করতেছি, প্রথমটাতে হেডলাইন দিলাম এটা, আমি চাইলে দ্বিতীয়টাতে আরেকটা হেডলাইন দিতে পারি, ঠিক আছে? এরপর এখানে একটা অপশন আছে অ্যাপ্লাই টু অল কার্ডস, এটা যদি দেই তাহলে এই সেম হেডলাইনটা সবগুলো ছবির মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। সেম ডিসক্রিপশনটা আমি অ্যাপ্লাই টু অল কার্ড দিয়ে দিতে পারি। ওকে, আর প্রাইমারি টেক্সট যেটা দিব এটাই সব জায়গাতে শো করবে, এটা চেঞ্জ হবে না। জাস্ট হেডলাইনটা আপনি প্রতিটা ইমেজের জন্য আলাদা আলাদা দিতে পারেন, সেখানে তো ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট শো করবেন, তাই না? তো ডিফারেন্ট টাইপের জন্য ডিফারেন্ট হেডলাইন হবে। এই হচ্ছে বিষয়। মোট কথা হচ্ছে আপনি অ্যাডটা চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, অথবা আপনি চাইলে ফেসবুকে পোস্ট করা হয়েছে এমন একটা পোস্টকে এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, আপনি যখন ফেসবুকে পোস্টটা সিলেক্ট করতেছেন তাহলে হচ্ছে লাইক কমেন্ট রিঅ্যাকশন গুলো থাকতেছে, এন্ড হচ্ছে অনেক লাইক কমেন্ট রিঅ্যাকশন যদি হয় তখন মানুষের আস্থাটা একটু বেড়ে যায়, হ্যাঁ, এবং ওইটা প্রোফাইলে শো থাকতেছে। আপনি এখান থেকে ক্রিয়েট করেন তাহলে এটা কিন্তু এখান থেকেই দেখা যাইতেছে, প্রোফাইলে গিয়ে দেখা যায় না। বুঝতে পারছি? অ্যাড ক্রিয়েট করা কাহিনী মোটামুটি এখানেই শেষ। অ্যাড ম্যানেজারের কাহিনী মোটামুটি শেষ, বাট শেষ না,
তারপর আরো কিছু জিনিস বাকি আছে, এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করবো আর কি। তো এখানে আপনাদের আগামী ক্লাস হচ্ছে, আগামী ক্লাসে কাজ হচ্ছে আহ, যে হোমওয়ার্কটা করেন নাই সেটা করে ফেলবেন, ওয়েবসাইটের ভিডিওটা আমি দিয়ে দিছি। দেন হচ্ছে আহ, মানে এগুলো যদি কমপ্লিট না করেন সামনে আগানো যাইতেছে না, ঠিক আছে? তো সেলস ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আপনি বুঝতেছেন। ওটা হচ্ছে আমাদেরকে অডিয়েন্সটা নিয়ে কাজকর্ম করতে হবে, ঠিক আছে? এর আগে আসেন আমরা অন্য একটা টপিক বুঝি, কুকি সিস্টেম কিভাবে কাজ করে অথবা কুকি কি জিনিস। দেখেন আমরা কি ফেসবুকে যখন লগ ইন করি প্রতিদিন লগ ইন করা লাগে? না। আমরা যে গুগল আমাদের জিমেলটা লগ ইন করেছি প্রতিদিন লগ ইন করা লাগে? অথবা আমি যদি একটা প্রোডাক্ট এড টু কার্ট করে আসি, আচ্ছা ধরেন এইখানে গেলাম, যাওয়ার পরে এই প্রোডাক্টটাকে আমি এড টু কার্ট করলাম, ওকে? এখানে একটা আইটেম দেখাচ্ছে, এবার আমি কি করব, এই সাইডটা কেটে দিব, কেটে দিয়ে আমি এমনিতে বের হয়ে গেলাম টোটালি। কিন্তু সে কি করবে, আমি যে একটা জিনিস এড টু কাট করে আসলাম, একটা কাজ করে আসলাম, একটা কাহিনী ঘটায় আসলাম, সেটা কিন্তু ওয়েবসাইটের যে মেমোরি আছে ওটা ধরে রাখবে, ঠিক আছে? তো ধরেন আমি যদি আমার সেম ওয়েবসাইটে যাই, তাহলে দেখেন এই একটা করে একটু করে আমি দেখাইতেছি। তাহলে এই জিনিসটা কিভাবে করে, এই প্রসেসটা কিভাবে কাজ করে, এটা নিয়ে ধরেন আজকে আমরা জানবো। So, ধরেন কুকি সিস্টেম। কুকি মানে কি? কুকি মানে হচ্ছে একটা ওয়েবসাইটের মেমোরি। ওয়েবসাইটের কি মেমোরি? অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটে গিয়ে কি করেন না করেন সবকিছু ডেটা রেজিস্টার করা থাকে বা সবকিছু আপডেট জানতে পায় হচ্ছে ব্রাউজার। কি জানতে পায়? ব্রাউজার। সো দেখেন আপনি যদি কোনো একটা ওয়েবসাইট অ্যাক্সেস করতে চান, সর্বপ্রথম কোথায় যেতে হবে? ব্রাউজার। কোথায় যেতে হবে? ব্রাউজার ছাড়া কোনো ওয়েবসাইটে যাওয়া যাবে? যাওয়া যাবে না। তো আমি যখন যে কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করতে যাবো ডেফিনেটলি আমার একটা কি লাগবে? ব্রাউজার লাগবে। তাইলে এখানে আমরা ডিপেন্ডেন্ট হইতেছি কিসের উপরে? ব্রাউজারের উপর। ব্রাউজারের উপরে। ব্রাউজারের কাছে গেলাম, রিকোয়েস্ট করলাম, সাইটটা লিখে দেন হচ্ছে আমার সামনে ওয়েবসাইটটা আসলো, ঠিক আছে? এবং আমি যা কাজকর্ম করতেছি সেটা আমি ব্রাউজারের মধ্যেই করতেছি, ঠিক আছে? তাহলে আপনি একটা ওয়েবসাইটে এসে কি করতেছেন না করতেছেন এই ডেটাটা ওয়েবসাইটের কাছে তো আছে, তাছাড়া আর কার কাছে যেতেছে বলুন তো? ব্রাউজারের কাছেও কি ডাটাটা চাইতেছে। সেখানে খেয়াল করেন একটা মানুষ ব্রাউজারের থ্রুতে একটা ওয়েবসাইটে গেল এবং ব্রাউজার প্রতিবার যখন ভিজিট করতেছেন আলাদা আলাদা সেশন আইডি ক্রিয়েট করে আর কি, যে অমুক সময় ভিজিট করছে এতটা বাজে, সবকিছু একটা রেকর্ড ব্রাউজার রাখে এবং সে সেটা রাখতে পারে, ঠিক আছে? সো এই জিনিসটার নাম হচ্ছে কুকি সিস্টেম। এই জিনিসটার নাম কি? কুকি সিস্টেম, যেটা হচ্ছে ব্রাউজারের জন্য কাজ করে, ঠিক আছে? ধরেন আমি ফেসবুকে লগ ইন করে আছি না, যদি আমি এখানে ক্লিক করি একটা অপশন দেখে কুকিজ এন্ড সাইট ডেটা, এখানে ক্লিক করে যদি আমি দেখেন কিছু ডেটা দেখাইতেছে, সো এই ডেটাগুলো যদি আমি ডিলিট করে দিই তাহলে হচ্ছে আমার ফেসবুক লগ আউট হয়ে যাবে, আবার নতুন করে লগ ইন করতে হবে। আমার কথাটা বুঝতে পারছেন? তাহলে কুকি কার হয় বা কুকি কার জন্য কাজ করে? ব্রাউজারের জন্য কাজ করে। আর কুকি মানে কি? কুকি মানে হচ্ছে মেমোরি অফ এ ওয়েবসাইট, মেমোরি অফ ওয়েবসাইট, এটা হচ্ছে একটা আমরা মেমোরি যখন সিস্টেম। কোনো ওয়েবসাইটে ঢুকতে যাই বা কোনো ইসে ঢুকতে যাই অনেক সময় আসে অ্যাকসেপ্ট অল কুকিজ,
হ্যাঁ হ্যাঁ, ওই কুকির মাধ্যমে আপনার ব্রাউজিং হিস্টোরি আপনি কি করছেন না করছেন ধরে রাখে। আমাদের ডাটাগুলো নিচ্ছে এটাই। হুম, বুঝতে পারছেন? এখন আমরা যে ফেসবুক থেকে যে ডাটাটা পাইতেছি না, যে ফেসবুক পিক্সেলের মাধ্যমে, তাহলে ওই ফেসবুক পিক্সেলের ডাটাটা কিন্তু কুকি থেকে আসে। তাহলে জিনিসটা দেখেন কি হয়, একটা মানুষ ব্রাউজারের থ্রুতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতেছে, ঠিক আছে? ওয়েবসাইট থেকে সর্বপ্রথম ডাটাটা ব্রাউজারের কাছে আসতেছে, কার কাছে? ব্রাউজার। ব্রাউজারের কাছে। তারপর আমরা ব্রাউজার থেকে আমরা আমাদের ফেসবুকে ডাটাটা পাঠাই। কোত্থেকে পাঠাই? ফেসবুক। কোত্থেকে পাঠাই? ব্রাউজার থেকে ব্রাউজার website। থেকে। কারণ ব্রাউজার ছাড়া ওয়েবসাইট ঢুকে যেতেছে না। ব্রাউজারের থ্রুতে আমি ওয়েবসাইট ঢুকতেছি, ওয়েবসাইট ঢুকে যা কাজকর্ম করতেছি ওই ডেটাটা আমি পাইতেছি ব্রাউজারের থ্রুতে। অর্থাৎ ফেসবুক পিক্সেলটা তো আপনি সেট আপ করছেন ঠিকই ওয়েবসাইটে, ফেসবুক এক্স্যাক্টলি ডেটাটা নিতেছে হচ্ছে ব্রাউজার থেকে। কার থেকে? ব্রাউজার। ব্রাউজার থেকে। বুঝতে পেরেছেন? সো এইটাকে বলা হচ্ছে ব্রাউজার সাইট ট্র্যাকিং। কি সাইট ট্র্যাকিং? ব্রাউজার সাইট। ব্রাউজার সাইট ট্র্যাকিং। কুকি কয়েক প্রকার হইতে পারে, ফার্স্ট পার্টি কুকি, দেন হচ্ছে থার্ড পার্টি কুকি। আচ্ছা, লেটস ধরুন ফার্স্ট পার্টি কুকি কি হইতে পারে। লেটস আপনি একটা ওয়েবসাইটে কয়েকবার ভিজিট করলেন, ঠিক আছে? আপনার একটা অ্যাকাউন্টের ইউজার পাসওয়ার্ড, ঠিক আছে? এগুলো হচ্ছে ইউজার পাসওয়ার্ড, হচ্ছে পারসিস্টেন্ট কুকি, এটা কখনো চেঞ্জ হয় না। সো এই যে জিনিসগুলা, এগুলা হচ্ছে ফার্স্ট পার্টি কুকি, ঠিক আছে? মানে যেই জিনিসগুলা আপনার ওয়েবসাইটের নিজের প্রয়োজন হয়, আর আপনি যখন ভিজিট করলেন আপনার যে প্রোফাইলের পাসওয়ার্ড আছে, ইউজার ইনফরমেশন আছে, এটাকে বলা হচ্ছে ফার্স্ট পার্টি কুকি। কি কুকি? ফার্স্ট পার্টি। এটা আপনার ওয়েবসাইটের প্রয়োজন আছে। আপনার যে ওয়েবসাইটের ওনার বা ফেসবুকের পাসওয়ার্ড যদি ফেসবুক নিজেই না জানে, তাহলে হইল জিনিসটা আপনার পাসওয়ার্ড ফেসবুক ডেফিনেটলি জানবে না, জানবে। সো এটা হচ্ছে ফার্স্ট পার্টি কুকি। থার্ড পার্টি কুকি হচ্ছে যেগুলা ফেসবুক অ্যান্ড গুগলের প্রয়োজন হয়, অথবা আপনার ওয়েবসাইট ছাড়া অন্য কেউ যখন কোনো কিছু রিকোয়ার করে, ওইটা বলছে থার্ড পার্টি কুকি। যেমন ধরেন ফেসবুক বলতেছে যে ভাই তোমার ওয়েবসাইটে এসে কে কি কেনাকাটা করলো এটা আমাকে জানতে পারতে হবে, ঠিক আছে? তখন ওইটা হয়ে যাবে থার্ড পার্টি কুকি। কি কুকি? থার্ড পার্টি। ফার্স্ট পার্টি হচ্ছে আমার ওয়েবসাইট, ফার্স্ট পার্টি কে? আমার ওয়েবসাইট। ওয়েবসাইট। আর হচ্ছে ব্রাউজার, ওরা হচ্ছে কি ফার্স্ট পার্টি। ফার্স্ট পার্টি। ওয়েবসাইট এর ব্রাউজারের বাইরে আমার ইউজারের ডেটা যখন অন্য কাউকে দিতে যাব, তখন ওরা হচ্ছে থার্ড পার্টি, তখন ওই ডেটাগুলো হয়ে যাবে কি থার্ড পার্টি ডেটা। ফেসবুকের আপনার ওয়েবসাইটে গিয়ে কে অ্যাকাউন্ট ক্রিয়েট করলো না করলো, কার ইউজার পাসওয়ার্ড কি, এটা ফেসবুকে জানার প্রয়োজন নেই। ফেসবুকে জানার প্রয়োজন হচ্ছে কে কোন প্রোডাক্ট পারচেস করলো। গুগলের জানার প্রয়োজন হচ্ছে কে কোন প্রোডাক্ট পারচেস করলো, ঠিক আছে? তাহলে গুগল আর ফেসবুক ওরা থার্ড পার্টি। ওরা কি পার্টি? থার্ড পার্টি। ওয়েবসাইটের ইউজারের ডেটা ফেসবুক গুগল ওরা থার্ড পার্টি, ওয়েবসাইট এন্ড ব্রাউজার হচ্ছে ফার্স্ট পার্টি, ঠিক আছে? এখন আমরা যখন ফেসবুকে অ্যাড চালাই দিয়েছি, ডেফিনেটলি ফেসবুককে জানাই দিয়ে পারতে হয় আমার ওয়েবসাইটে গিয়ে কে কেনাকাটা করলো বা করলো না, ঠিক আছে? এখন ধরেন iOS 14 আপডেট আসার পর থেকে শ্রীন আক্তার, বুঝতে পারতেছেন? iOS 14 আসার পর থেকে অ্যাপেল স্ট্রিক্ট করে ফেলছে যে তারা থার্ড পার্টি ডাটা দিতে চায় না। কি করে না? থার্ড পার্টি ডাটা দিতে চায় না। অর্থাৎ আপনি চাইলে আপনার অ্যাপে যখন ইউজ করতেছেন, আপনার একটা অ্যাপ যখন নতুন ইনস্টল করেন, দুইটা অপশন আসে যে ট্র্যাক ডেটা, অ্যালাউ দিস অ্যাপ টু ট্র্যাক ইউর ডেটা, তো নট অ্যালাউ। দ্যাট মিন আপনার ডেটা ট্র্যাক করতে পারবে কি পারবে না, এটা অ্যালাউ নট অ্যালাউ একটা অপশন চলে আসছে। iOS 14 এর পর থেকে এই জিনিসটা একটু স্টিক হয়ে গেছে আর কি, বুঝতে পেরেছেন? সো স্টিক হয়ে যাওয়াতে কি হয়েছে, জিডিপিআর রুল নামে একটা জিনিস আছে। কি রুল? জিডিপি। জিডিপিআর। এটা কি পুরো কি? আচ্ছা,
এটা পূর্ণ রূপটা বলতে পারতেছি না। এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা রূপ। জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন। জেনারেল ডাটা প্রোটেকশন রেগুলেশন এটা হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্ট অথবা কাউন্সিল অফ ইউরোপিয়ান ইউনিয়ন, ঠিক আছে? ওদের একটা রুল হচ্ছে যে জিডিপিআর রুল, তারা এখন থেকে থার্ড পার্টি কাউকে তার ডাটা দিতে চাইবে না। কি করতে চাইবে না বলুন তো? থার্ড পার্টিকে ডাটা দিতে চায় না। থার্ড পার্টি ডাটা কালেক্ট করা বন্ধ করে দিয়েছে, তারা এলাও না। যেমন ফেসবুকের ডাটাগুলো ফেসবুক থাকবে, ঠিক আছে, সেটা আমার আপনার জানা অধিকার নাই। বা অন্য একটা ওয়েবসাইট, সেটা ইনফরমেশন সেই ওয়েবসাইটের কাছেই থাকবে, সেটা থার্ড পার্টি কারো জানার কোনো অধিকার নাই, তারা এটা করতে দেয় না, ঠিক আছে? কিন্তু আমাদের তো ডেটা পাইতে হবে, তাই না? ডেটা না বলতে আমরা অ্যাড চালাতে পারবো না। এখন ব্রাউজার গুলো যারা আছে, ক্রম ব্রাউজার থেকে শুরু করে ব্রাউজার, তারা এই জিডিপিআর রুলের কারণে তারা স্ট্রিক হয়ে যাইতেছে। তারা এখন ফেসবুক এন্ড গুগলকে সব ডাটা দিতে চায় না। কি দিতে চায় না? সব ডাটা দিতে চায় না। 50-50 মিস হয়ে যায়। কি মিস হয়ে যায়? 50-50 আমি যেখানে 100 ট্র্যাক করা কথা, এখানে 50% উপরে মিস হয়ে যায়, ডেটা পায় না ফেসবুক। আর ফেসবুক তো ডেটা কালেক্ট করে ব্রাউজার থেকে, কার থেকে? ব্রাউজার থেকে। এখন ব্রাউজার তো জিডিপিআর রুলের কারণে ডেটা দিতে চায় না। তাহলে যে অনেক মানুষই বলে যে ফেসবুক আমাদের ডাটাগুলো চুরি করে নিয়ে যাচ্ছে, তো হিসেবে তো ওরা ডেটা পাইতেছে না। যে পাইতেছে, কিন্তু কিভাবে পাইতেছে? তখন আরেকটা অপশনে আবিষ্কার হয়েছে, সেটার নাম হচ্ছে কনভার্সন এপিআই। কিপিআই? কনভার্সন এপিআই। হ্যাঁ, ফেসবুক কনভার্সন এপিআই, সঙ্গে বললে এফবি কাপি। এপি এই যে একটা উদাহরণ আছে এখানে সুন্দর করে দেখেন। একটা মানুষ একটা সাইট ব্রাউজ করলো, ধরুন একটা ওয়েবসাইট ব্রাউজ করলো ব্রাউজারের মাধ্যমে, একটা ওয়েবসাইট ব্রাউজ করলো। ব্রাউজ করার সাথে সাথে ফেসবুক পিক্সেল ব্রাউজার থেকে, সেম ব্রাউজার থেকে ডাটা ফেসবুকে গেল। কোথায় গেল? ব্রাউজার থেকে ফেসবুক ডাটাটা পাইল, বুঝতে পারছেন? কিন্তু মানে ডাটা সরাসরি এভাবে চলে যায় না, এখানে আসছে ব্রাউজার থেকে ফেসবুকের কাছে গেছে, বুঝতে পারছেন? কিন্তু জিডিপিআর রুল আসার কারণে ব্রাউজার যে ডাটা দিতে চাইতেছে না। এখন বিষয়টা হচ্ছে কি, আমরা এখন ডাটা নেওয়ার জন্য ব্রাউজারের কাছে আর ধারস্থ হই না। কার কাছে ধারস্থ হই না? ব্রাউজারের কাছে। তাহলে কিভাবে নেই? তাহলে আমাদের যে ওয়েবসাইটের যে মেইন সার্ভার আছে, তার কাছে তো ইনফরমেশন আছে, তাই না? তো ওয়েবসাইটের মেইন সার্ভার থেকে ডেটাগুলো ক্লোন করে আরেকটা সার্ভারে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? আরেকটা সার্ভারে নিয়ে যায়। ওই সার্ভার থেকে আমরা ফেসবুকে ডেটাটা পাঠাই, ঠিক আছে? জিনিসটা খুবই সিম্পল, বুঝতে মানে তো? বাম হাত দিয়ে না দিয়ে আমার ডান হাত দিয়ে নিছি। হ্যাঁ, এরকম আর কি। আমরা ব্রাউজারের থ্রুতে যেহেতু ডাটা খুব মিসম্যাচ হইতেছে, ব্রাউজারের থ্রুতে যা আসার আসতেছে, কিন্তু ব্রাউজারকে বাদ দিয়ে আমরা এখন আমাদের সার্ভার থেকে আরেকটা সার্ভারে নিতেছি, ঠিক আছে? যেটাকে বলা হচ্ছে কনভার্সন এপিআই সার্ভার, ঠিক আছে? ওইখান থেকে আমরা ফেসবুকের ডাটা পাঠাইতেছি, বুঝতে পারতেছেন? So, এইটাকে বলা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। কি সাইড ট্র্যাকিং বলেন তো? এটা কি বলে? সার্ভার সাইড এপিআই। সার্ভার সাইড ট্র্যাকিং সার্ভার সাইড ট্র্যাকিং বা কনভার্সন এপিআই। কি পিআই? কনভার্সন এপিআই। কনভার্সন এপিআই। কাহিনীটাকে বুঝতে পারছেন আপনারা? এখন আমার এই যে আমরা পিক্সেলটা সেটআপ করলাম, তাহলে এটার মধ্যে কনভার্সন এপিআই আছে কি না এটা কিভাবে বুঝবো? দেখেন, এখানে ইভেন্ট আইডি নামে একটা আইডি আছে। এই আইডিটা তারা বুঝে হচ্ছে আমার ব্রাউজার সাইড ট্র্যাকিং হইতেছে, সরি সার্ভার সাইড ট্র্যাকিং হইতেছে, কনভার্সন এপিআই এর থ্রুতে আমি ডাটা পাইতেছি। কিভাবে বুঝায়?
যখনই মাত্র আমার এখানে ইভেন্ট আইডি শো করবে। বুঝতে পারছেন? এতক্ষণ ধরে যা বুঝাইলাম কি বুঝলেন? কুকি মানে কি বলেন তো? মেমোরি অফ আ ওয়েবসাইট অথবা মেমোরি অফ এ ব্রাউজার। কুকি মানে হচ্ছে মেমোরি সিস্টেম। ওকে, ফার্স্ট পার্টি কুকি, থার্ড পার্টি কুকি কি? ফার্স্ট পার্টি হচ্ছে যে ফেসবুক, আমাদের আমাদের ব্রাউজার। ওয়েবসাইট এবং ব্রাউজারে যে ডাটাগুলো প্রয়োজন হয় এগুলো হচ্ছে ফার্স্ট পার্টি কুকি, এবং ওয়েবসাইট আর ব্রাউজার হচ্ছে ফার্স্ট পার্টি। থার্ড পার্টি কারা? ফেসবুক এন্ড গুগল বা অন্যান্য অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মগুলো। তাদের যে ডেটাগুলো প্রয়োজন হয় সেগুলো হচ্ছে থার্ড পার্টি কুকিজ। কোথায় ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, তাইলে এখন সমস্যাটা কোথায়? আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে যে ডেটাটা পাইতেছি আমাদের ওয়েবসাইটে, ফেসবুক পিক্সেল আমাদের ওয়েবসাইটের ডেটাটা কার মাধ্যমে ট্র্যাক করতো? আগে ব্রাউজার থেকে ট্র্যাক করতে। হ্যাঁ, so এখন কেন ট্র্যাক করতে দেয় না ব্রাউজার থেকে? জিপিআর ইউরোপিয়ান ইউনিয়নের জিডিপি এর যে রুল আসছে, এটার কারণে এখন ব্রাউজার সাইট থেকে অনেক ডেটা মিসম্যাচ হয়, সব ডেটা নিতে দেয় না। তাহলে এখন সলিউশন কি? সার্ভার থেকে সরাসরি সার্ভার থেকে আরেকটা সার্ভারে নিয়ে যায়, নিয়ে যায়। ওই সার্ভার থেকে ফেসবুক কাছে পাঠায়। সো এটা অনেক সিস্টেম আছে, ফ্রি আছে, পেইড আছে। আমরা যেটা ইউজ করতে চাচ্ছি ফ্রি সিস্টেম, একটা প্লাগইন থ্রু থেকে। ওকে, তাহলে ব্রাউজার থেকে যেভাবে ডাটা যাইতো ফেসবুকের থ্রুতে, ওই সিস্টেমটাকে বলতে হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং। কি সাইড ট্র্যাকিং? ব্রাউজার এখন যেহেতু সার্ভার থেকে ডেটা যাইতেছে, এখন এর নাম হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। সো দুইটাই ইমপ্লিমেন্ট করতে হয়, সার্ভার সাইড ট্র্যাকিং এন্ড ব্রাউজার সাইড ট্র্যাকিং। আপনারা একটু রেস্ট নেন, আমি আসি। আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিলাম। আচ্ছা, রিটার্গেটিং রিমার্কেটিং জিনিসটা একটু ক্লিয়ার করি। ধরেন এখানে একটা চার্ট আছে, চার্ট দিয়ে জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। একজন ইউজার আপনার ওয়েবসাইটে আসলো, আসার পরে ফেসবুক পিক্সেল মাধ্যমে সে ট্র্যাক হয়ে গেল। ট্র্যাক হওয়ার পরে সে যখন আবার ফেসবুকে আসলো, তখন আবার তাকে এই সেম অ্যাডটাই দেখানো শুরু করলো। ঠিক আছে? এবং সে আবার ফেসবুক থেকে আপনার ওয়েবসাইটে আসলো। রিটার্গেটিং সিস্টেমটা এভাবেই কাজ করে, বুঝতেছেন? রিটার্গেটিং মানে কি? একই মানুষকে দ্বিতীয়বার টার্গেটিং করা। আর এটাকার একটা ভাষায় বলা হচ্ছে রিমার্কেটিং। ডাইনামিক রিটার্গেটিং বা রিমার্কেটিং মানে হচ্ছে যেই কাস্টমার যেই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করে আসলো অথবা যেই প্রোডাক্টটা ভিউ করে আসছে, ওই প্রোডাক্টটাই তাকে দেখানো। ঠিক আছে? এক্স্যাক্টলি যে প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করে আসছি ওইটা আমাকে বারবার দেখাবে। যেহেতু আমি এটার প্রতি মোর ইন্টারেস্টেড, জন্য খরচটা আমার অনেক কমে আসবে। ফর এক্সাম্পল, আমি আপনাদের একটা ক্যাম্পেইন দেখাই। আজকে খুব বেশি একটা পারচেস আসে নাই, তারপর যা আসছে খারাপ না। তো দেখেন ডাইনামিক সেলস ক্যাম্পেইন চলতেছে, যেটাকে হচ্ছে ডিপিএ ক্যাম্পেইন। কি ক্যাম্পেইন? ডিপিএ, ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস। কি অ্যাডস? ডাইনামিক প্রোডাক্ট অ্যাডস। আচ্ছা ধরেন আমি যদি গতকালকে কথা চিন্তা করি, ইয়েস্টারডে আমার 5টা সেল আসছে এই এই ক্যাম্পেইনটা থেকে। খরচ হতে কত ডলার? $5 খরচ হয় নাই। কস্ট পার পারচেজ 92 সেন্ট। ঠিক আছে? কস্ট পার পারচেজ কত? 92 সেন্ট। ক্যান ইউ ইমাজিন? যদি আমি আপনাদেরকে বুঝাই জিনিসটা, 25 থেকে কাস্টমার বেশি দেন। বুঝতে পারছি।
জেন্ডার দিয়ে এখন কি দেওয়ার পর আবার চেঞ্জ করা যায়? হুম, মানে এখন যে আপনি দেখুন যে 25 এইজের যারা আছে তারা বেশি কিনছে, এখন কি চাইলে কি আমরা ওই এইজের রেঞ্জটা চেঞ্জ করে দিতে পারবো? সেটা আপনি আমাকে উত্তর দেন না, পারবেন কি পারবেন না। হুম, মানে দেওয়ার পর কি পারবো? আপনি বলেন না আপনি পারবেন কি না, পরে তো শিখবেন। আমার Definitely. হিসেবে তো করার কথা। চেষ্টা করা যাবে। Can you imagine that? 35 থেকে 44-এর 100টা অর্ডার আসছে। আচ্ছা, কি ভাই, মুরব্বীরাও কি এসব যুবটুপ্প পারচেস করে? আচ্ছা, খুবই কম এটা। সো 18 থেকে 24 একবারই কম কাস্টমার্স। আমাদের মেইন শুরু হয় হচ্ছে ধরেন 22-23 থেকে শুরু হয়, 22-23-24 থেকে বেশি পারচেস হয় তাহলে 25 থেকে 44 এই টাইপের মানুষটা। এটা কিসের প্রোডাক্ট? হুম, এটা কিসের প্রোডাক্ট? আচ্ছা জুব্বা। যাই এই পেজ আর কি। আমরা একটু কন্টেন্ট ক্রিয়েটর খুঁজতেছি, স্যালারি হবে 30 থেকে 40,000 টাকা। ভিডিও শুট করতে হবে, ভিডিও এডিট করে দিতে হবে, যদি কেউ থাকে জানায়। এই পেজ আর কি। সো আরওএস কত দেখছে, আরওএস যদি হিসাব করে আপনাদেরকে দেখাই, পারচেস আরওএস গতকালকেরটা দেখুন, ইয়েস্টারডে, সরি এখানে আরওএস, why is the আরওএস 27 টাকা, 27%। মানে আমি 1 টাকা খরচ করলে ফেসবুক থেকে 27 টাকা রিটার্ন পেয়েছি। ভালো তো। হুম? ভালো তো। কিন্তু এটা স্ট্যান্ডার্ড না আর কি। আজকে কিন্তু এটা ড্রপ করছে, আজকে কত 10 চলে আসছে এটা। এটা গতকালকে 7 ছিল, আজকেও 7। সো আমি যেটা বলছিলাম আরো যখন 7 থেকে 12 হবে এটা তখন স্ট্যান্ডার্ড, standard। একটা ভালো পারফর্ম করতেছে, লেভেল পর্যায়ে আছে। আরো যদি অনেক বেশি আসে 20-25 চলে আসে, এটা ঠুস করে আবার নিচে নামে যাবে। ঠিক আছে, নিচে নেমে 12-15 মধ্যে থাকবে আর কি সর্বোচ্চ। আচ্ছা, তারপরে ডিপেন্ড করে যখন আপনি হাই রেটে একটা অফার দিবেন, লেটস সে 50% ডিসকাউন্ট চলতেছে 7 দিনের জন্য, মানুষ তো ধুমায় কিনবে, তো আপনার এক্সিস্টিং অডিয়েন্স যারা আছে, তখন আরও হয়েছে আবার অনেক দাম করে দেখেন না কোন জায়গায় ডিসকাউন্ট দিয়ে মানে একদম লিস্টে করায় ফেলে। So, এরকম আর কি। অ্যান এভারেজ আরও স্ট্যান্ডার্ড 7 থেকে 12। সিরিয়াল আপনি এখানে নাই তো? আচ্ছা তুমি এইটা থেকে থাকালে ওই স্প্যানিং অফিসের চলে আসে আহ, এখানে হচ্ছে থেকে থাকে তাহলে আবার বুঝতে পারছেন রিটার্গেটিং কিন্তু খুবই কার্যকর। ঠিক আছে, ফানেলিংটা করা ইম্পর্টেন্ট। আর ই কমার্সের মধ্যে ফানেলিংটা হচ্ছে এটা, যে আপনি যখন একটা কাস্টমারকে, অপরিচিত মানুষ থেকে মানুষ কিনে না, কাস্টমার কাছে প্রোডাক্ট বিক্রি করার আগে তাদেরকে একটু ওয়ার্ম থেকে একটু কোল্ড বানায় নেন, মানে তাদের সাথে আগে একটু পরিচিত হন, পরিচিত হয়ে যখন সেলস ক্যাম্পেইন দেবেন ওটা থেকে ফিডব্যাকটা ভালো আসবে। তো সেলস ক্যাম্পেইন থেকে যারা পারচেস করতেছে তারা তো করবেই, কিন্তু যারা সেলস ক্যাম্পেইন থেকে পারচেস করে নেয়, একটু মেট্টু করে চলে গেছে, তাদেরকে টার্গেট করার জন্য আপনার একটা ক্যাম্পেইন ক্রিয়েট করুন, যেটাকে বলেছিলাম ডাইনামিক রিটার্গেটিং। মানে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আমার ওই সেলটা আর মিস হইতেছে না। ফলো আপ সিস্টেম আর কি। আমি আপনাদের কাহিনী বলি। আইডিএলসি ইনভেস্টমেন্ট ব্যাংকিং চিনেন তো? আইডিএলসি 1-1.5 বছর আগে মেবি আমি একটা কোটেশন দিয়েছিলাম আমার ওয়েবসাইটে। সো 1-1.5 বছর পরে মাঝে মাঝে কয়েকবার ফলো আপ দিয়েছে।
কতগুলো করে কল দিচ্ছে, কল দিয়ে আবার বিস্তারিত কথাবার্তা বললো, আমাকে আবার পাঠাইলো। ঠিক আছে, সো দ্যাট মিন ফলো আপ, যে যে ব্যক্তি আপনার কাছে ইন্টারেস্ট শো করছে, আপনি তাকে যদি ফলো আপ করতে পারেন প্রপার ওয়েতে, কাস্টমার কনভার্ট হওয়ার চান্সেস। সো ফলো আপটা খুবই ইম্পর্টেন্ট বিজনেসের ক্ষেত্রে। যখন আপনি হাই প্রোডাক্ট জিনিসটা কাজকর্ম করতেছেন, তখন তো আসলে ফলো আপের উপরে কোনো কথাই নেই। আপনি লিড কালেক্ট করবেন, লিড কালেক্ট করে এবার তাদের নার্চার করে করে বিক্রি করবেন। ঠিক আছে, সেইটা হচ্ছে সিস্টেম। সাইন প্লাস আপনাদের হোমওয়ার্ক কি তাইলে বুঝতে পারছেন? আগের যা হোমওয়ার্ক আছে কমপ্লিট করে দেন হচ্ছে সেলস ক্যাম্পেইন ক্রিয়েট করে নিয়ে আসতে হবে। আর আগামী ক্লাসের টপিক হচ্ছে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা। এই যে আমরা পিক্সেল সেট আপ করলাম, ক্যাটালগ সেট আপ করলাম, তারপর সবকিছু শেষ। আগামী ক্লাসে আমাদের উদ্দেশ্য হচ্ছে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা, দেন হচ্ছে রিপোর্টিং কিভাবে করতে হয় এটা আমরা জানবো। তারপর 12 নম্বর ক্লাসে হবে হচ্ছে একটা লিডস জেনারেশন, লিড জেন বিজনেস, মানে একটা সার্ভিস বিজনেসের জন্য মার্কেটিং কিভাবে করে। ঠিক আছে, আর 2টা ক্লাস হবে। আচ্ছা, তারপরে আমি তো physics। তাহলে অ্যাডভান্স ছুটি নিই। বৃহস্পতিবার আমার শুক্রবার একটা পরীক্ষা আছে, একটু বৃহস্পতিবার ঢাকা যাবো।